আজ এমন একটি গল্প বলবো যে গল্প মেইন স্ট্রিম মিডিয়া আপনাদেরকে কখনোই বলেনি, কিংবা বলা যায় বলতে চায়নি, আরো গভীরভাবে বললে বলতে দেয়া হয়নি। সাল 2001, এপ্রিলের 18 তারিখ, ভোর 5টা, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তের একটি সিমছাম ছোট্ট গ্রাম বড়াইবাড়ি। তখনও গ্রামের মানুষ ঘুমিয়ে। তারা জানে না আর কিছুক্ষণ পর এখানে যে যুদ্ধ ঘটতে যাচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সেদিন পরাজিত করেছিল বাংলাদেশের অকুতভয় বিডিআর জওয়ান ও সাধারণ গ্রামবাসী। সেই গল্পটা দি বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে তুলে ধরব। রোমহর্ষক এবং বাংলাদেশের বিডিআর জওয়ানদের বীরত্ব গাথা এই যুদ্ধ, যা মেইন স্ট্রিম মিডিয়া কখনোই ফলো করে প্রচার করেনি, কিংবা এই দিনটাকে বড়াইবাড়ি দিবস হিসাবে কখনো চিন্তাও করা হয়নি। কেউ তুলে ধরেনি যে গল্প, সেই গল্প আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবে দি বাংলা পালস। চলুন গল্পটা শুরু করা যাক। ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। এর ঠিক 2 দিন আগে সিলেটের পাদুয়া সীমান্তে ভারতের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে ঢুকে একটি ক্যাম্প দখলের চেষ্টা করেছিল, কিন্তু সেখানে বিডিআর জওয়ানদের প্রতিরোধের মুখে তারা শোচনীয়ভাবে হেরে যায়। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই বিএসএফ এবার বেছে নিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার: বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করা এবং সীমান্তের প্রায় 216 একর বিতর্কিত জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়া। 18 এপ্রিল ভোর রাত, অন্ধকারের সুযোগে প্রায় 300 বিএসএফ জওয়ান ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের 1067/3 নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। তারা সীমান্ত থেকে প্রায় 500 গজ ভেতরে এসে পুরো বড়াইবাড়ি গ্রামটি ঘিরে ফেলে। এখন এখানেই ঘটে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সেই ভোরে গ্রামের একজন সাধারণ মানুষ নিজের কাজে বের হয়েছিল, কিন্তু সূত্র বলছে তিনি পল্লী চিকিৎসক লাল মিয়া। আরেকটি সূত্র বলছে তিনি গ্রামের তরুণ সাখাওয়াত, আব্দুল কাদের মেম্বারের ছেলে, বয়স মাত্র 18। তবে যেই হন, তিনি হঠাৎ দেখলেন চারপাশে শত শত সশস্ত্র বিএসএফ জওয়ান। বিএসএফ তাকে ধরে জানতে চাইল বিডিআর ক্যাম্পটা কোথায়। এই মুহূর্তে সাধারণ একজন বাংলাদেশি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বুঝে গেলেন এরা আক্রমণ করতে এসেছে, তাই বিডিআর ক্যাম্পের আসল অবস্থান না দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দিলেন। বললেন ওইটাই বিডিআর ক্যাম্প। বিএসএফ সেই ভুল বাড়িতে তৎক্ষণাৎ বৃষ্টির মতো গুলি শুরু করলো। এদিকে সেই সাহসী মানুষটি দ্রুত সটকে পড়ে বুঝে গেলেন আসল বিডিআর ক্যাম্পে। সব খুলে বললেন, তারপর গ্রামবাসীদেরও জানালেন। এই একটি সিদ্ধান্ত, একটি কাজ পুরো যুদ্ধের গতিপথ বদলে দিল। বিডিআর জওয়ানদের খবর পেয়ে প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন ভুল বাড়িতে বিএসএফের গুলির শব্দ কানে এলো তখন আর সন্দেহ রইল না। সংখ্যায় তারা ছিলেন একেবারেই নগণ্য, অস্ত্রও সীমিত, কিন্তু মনোবলে তারা ছিলেন অদম্য। যান বাঁচানোর তাগিদে, দেশ রক্ষার দায়িত্বে বিডিআর জওয়ানরা বিএসএফের অবস্থান লক্ষ্য করে মেশিন গানে ব্রাশ ফায়ার শুরু করলেন, এবং এখানেই বিএসএফ ধরা খেয়ে গেল। তারা ভেবেছিল অতর্কিতে ক্যাম্প দখল হবে, কোনো বাধা আসবে না, কিন্তু হঠাৎ পাল্টা আক্রমণে তারা একেবারেই হচকিত। প্রথম ধাক্কাতেই বেশ কয়েকজন বিএসএফ সদস্য মারা পড়ল। একই সাথে গ্রামের পুরুষেরাও প্রতিরোধে ঝাঁপিয়ে পড়লেন। সাধারণ কৃষক, দিনমজুর, তারা বিডিআরের পাশে দাঁড়ালেন। এটি আর শুধু সামরিক লড়াই রইল না, হয়ে গেল জনযুদ্ধ। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলেছিল বৃহস্পতিবার পর্যন্ত। মাঝে মাঝে কিছু বিরতি ছাড়া দুই পক্ষ থেকেই চলেছে অবিরাম গুলিবর্ষণ। বিডিআরের প্রচণ্ড প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। তারা গ্রামের পশ্চিম পাশের বিতর্কিত এলাকায় আশ্রয় নেয় এবং সেখান থেকে মেশিন গান ও মর্টার শেল চালাতে থাকে। ক্ষোভে তারা গ্রামের 69টি বাড়ি জ্বালিয়ে দেয়। প্রায় 2 কোটি টাকার সম্পদ ধ্বংস হয়। এদিকে জামালপুর, ময়মনসিংহ, এমনকি ঢাকা থেকেও বিডিআরের অতিরিক্ত ফোর্স এসে পৌঁছায়। বৃহস্পতিবার রাতে বিএসএফ তাদের ক্যাম্প থেকে ট্রেজার ফায়ার করে, যার আলোয় 3 থেকে 4 মাইল এলাকা আলোকিত হয়ে যায়। গ্রামবাসীরা জানান ওই আলোতে বিএসএফ মূলত তাদের নিহত সদস্যদের লাশ তুলে নিয়ে গেছে। এই যুদ্ধে বাংলাদেশ হারিয়েছে 3 জন বীর সন্তানকে: 33 রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান এবং সিপাহী মাহফুজার রহমান, আর 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের।
এছাড়া আহত হন হাবিলদার আব্দুল গনি, নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক আবু বক্কর সিদ্দিক, সিপাহী হাবিবুর রহমান ও সিপাহী জাহিদুন নবী সহ আরও অনেকে। স্থানীয়দের মধ্যে ৮০ বছর বয়সী সবিরন বেওয়া এবং ৪৫ বছর বয়সী মুস্তফা মুন্সিও আহত হন। অপরদিকে বিএসএফের পক্ষে সরকারিভাবে নিহতের সংখ্যা ১৬ জন বলা হলেও একাধিক প্রত্যক্ষদর্শীর মতে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি ছিল। কোনো কোনো সূত্র দাবি করে এই সংখ্যা ১৩৭ জন পর্যন্ত হতে পারে। বাংলাদেশ ১৬ জন নিহত বিএসএফ সদস্যের মরদেহ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করেছিল। বিডিআর জওয়ানদের এই অসামান্য বীরত্বের স্মারক হিসেবে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। প্রতি বছর ১৮ এপ্রিল সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষীরা শ্রদ্ধাভরে স্মরণ করেন তাদের পূর্বসূরিদের আত্মত্যাগ। স্থানীয়ভাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, কিন্তু একটি দুঃখজনক বাস্তবতা আছে। রাষ্ট্রীয়ভাবে বড়াইবাড়ি দিবসকে তেমন স্বীকৃতি দেওয়া হয়নি। গ্রামের মানুষ আজও সেই ভয়াবহ স্মৃতিতে আটকে ওঠে। ২ শতাধিক পরিবার সরকার ও এনজিওর সহায়তায় কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি বড়াইবাড়ি দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হোক। বড়াইবাড়ির এই যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা বা অস্ত্রের জোরে সবকিছু জেতা যায় না। যখন সাধারণ মানুষ আর সৈনিক একসাথে দাঁড়ায় নিজের মাটি রক্ষায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের আর হারাতে পারে না। একজন সাধারণ গ্রামবাসীর বুদ্ধিমত্তা, ৩ জন শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং অকুতভয় বিডিআর জওয়ানদের বীরত্ব গাথায় বড়াইবাড়ি সীমান্ত বিএসএফ মুক্ত হয় এবং বাংলাদেশের ইতিহাসে চিরকালের জন্য এই বীরত্ব গাথা লেখা হয়ে যায়। দি বাংলা পালসের আজকের আয়োজনে যারা সঙ্গে ছিলেন তারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে বড় হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।